থেকে 18 একটু মিডিয়াম থাকে ওটা 700 টাকা। সেটাই বলছি, মানে ওই সাইজটা একদমই ছোট। হ্যাঁ 310 টাকাটা কতদিন যাবে? ম্যাক্সিমাম তোর হয়তো 15 দিন বা 20 দিন, তা যাবে কি? জানি না, আমি তো মিডিয়ামটা নিয়েছিলাম 700 টাকা, ওটা প্রায় 1 মাস তো চলেছে। এবার আমার একটুখানি বেশি শেষ হয়ে যায় কারণ আমি 2-3 বার দিই তো এই জন্য। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি ফেস ওয়াশ তো দেওয়ার নিয়মটাই ওটা, তুই মানে তুই যতবার বাইরে থেকে হ্যাঁ আসবি মানে ধুলোবালিটা থেকে মুখটা মুক্তির জন্য। এটা হ্যাঁ গোটা বাস কি গোটার কাজ করে না, তেমনি মুখটা ঠিক মানে ধুলোবালি সেগুলো জন্য। আচ্ছা, আমরা যে স্টার্ট করছি হচ্ছে ই কমার্সটা, ঠিক আছে? আচ্ছা, ই কমার্স কি করে? আচ্ছা, রূপমা তো মোস্ট প্রবাবলি জয়েন করবে না। না মনে হয়, আচ্ছা, আমি চেষ্টা করতে পারবো। মনে হয় বাড়িতে নেই হয়তো। আমার পেট খারাপ হয়ে যাবে। তাহলে জানি আমি 2-3 দিন ধরে দেখিনি তো ওটা বুঝতে। আচ্ছা, ই কমার্সটা হচ্ছে মেইনলি হচ্ছে ই কমার্সের ফুল ফর্মটা, এটা অফই করে। ই কমার্সের ফুল ফর্ম হচ্ছে তোর ইলেকট্রনিক কমার্স, ঠিক আছে? আচ্ছা, বাইরে ই কমার্স মানে অ্যাকচুয়ালি কি বুঝিস বল? জানি না। এই মানে ই কমার্স মানে বেসিক্যালি যে অনলাইন ফ্লিপকার্ট অ্যামাজন এগুলো ই আচ্ছা কমার্স, ওইগুলো। ঠিক আছে? ই কমার্স মানে হচ্ছে এই ফ্লিপকার্ট অ্যামাজন মিন্ত্রা, মানে বেসিক্যালি অনলাইনে বিজনেসের জন্য যা যা অ্যাপ আছে আচ্ছা সব ই কমার্স হয়, ঠিক আছে? ওই আচ্ছা, তুমি ছবি। হ্যাঁ, আচ্ছা, তার মানে এখানে কি হয়? এখানে বেসিক্যালি একটা ওয়েবসাইট থাকবে যেখানে বিভিন্ন লোক এসে সেল করবে, ঠিক আছে? এবার হতে পারে হয়তো ওই প্ল্যাটফর্মটা নিজেই সেল করছে। ফর এক্সাম্পল ধর আজকে নিজে সেল করবে, ধর ফ্লিপকার্ট। ফ্লিপকার্ট আগে কি ছিল? আগে হচ্ছে ফ্লিপকার্ট দেখবি শুধুমাত্র বিভিন্ন লোকজন থেকে নিয়ে নিয়ে জিনিসটাকে সেল করতে, ঠিক আছে? মানে অ্যাপেল, স্যামসাং, এই ওই সেই সব টাইপ করা আছে, কেউ এসে একটা ফোন অর্ডার দিত, ওখান থেকে ফোনটা নিয়ে এসে দিয়ে দিত। এখন কি হয়েছে ফ্লিপকার্ট অ্যামাজন ওইগুলোতে তুই চাইলে তুইও সেল করতে পারবি ওখানে গিয়ে। তুই তোর মার্চেন্ট অ্যাকাউন্টটা খুলে হচ্ছে প্রোডাক্টটা লিস্ট কর, তুই সেল কর, রাইট? আচ্ছা, তার মানে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন থাকবে যেখানে হচ্ছে কিছু সেলার তাদের প্রোডাক্টগুলোকে লিস্ট করে সে অনলাইনের থ্রুতে সেল করতে চাইবে, এবং সেখানে কিছু বায়ার্স যাবে যারা গিয়ে প্রোডাক্টগুলোকে দেখবে, দেখে সেখান থেকে কিনবে। তো এবারে ই কমার্সে যদি বলা হয় যে আহ, তাহলে প্রসেসটা কি করে হয়? প্রসেসটা হচ্ছে একটা পাবলিক, মানে একজন যে কিনছে সে কি করে, সেই ওয়েবসাইটে গিয়ে সে সার্চ করে, যেটা প্রয়োজন তার মনে হচ্ছে সেটাকে দেখে কিনে ফেলে। কিনে ফেলার প্রসেসটা কি? কিনে ফেলার প্রসেসটা হচ্ছে সে আইদার ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে, অথবা অনলাইনে পেমেন্ট করতে পারবে। সেটা জিপে, ফোনপে হতে পারে, কার্ডের থ্রুতে হতে পারে, যেভাবে হোক না কেন করে দেন ও একটা কি পাবে, অর্ডার ট্র্যাকিং এর একটা জায়গা পাবে যেখানে হচ্ছে অর্ডারটাকে ট্র্যাক করতে পারবে, মাঝখানে প্রবলেম হলে সেটা চেক করতে পারবে, প্লাস ও একটা রিসিপ্ট পাবে যে এটা হচ্ছে তোমার বিল। দেখি বিল কিন্তু পাই আমরা, ডাউন করি না আমরা বিলগুলো, বাট বিল কিন্তু আমরা পাই একটা হ্যাঁ প্যাকের সঙ্গে আসবে। প্যাকের সঙ্গে। তারপরে ওখানে একটা ইনভয়েস থাকে একটা, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে গল্প। তারপরে কি হবে? তারপরে একটা দিনে এসে লোকজন, একটা দিনে একটা লোক এসে দিয়ে যাবে বাড়িতে। আচ্ছা, এবার আসতে হচ্ছে ই কমার্সের মেন অ্যাক্টিভিটিস কি আছে। ফার্স্টে হচ্ছে প্রোডাক্ট অর সার্ভিস লিস্টিং। তার মানে হচ্ছে প্রথমে আছে পণ্য বা সেবার, আমি না বলছি তুই আর শোন গল্পগুলো, ঠিক আছে? তারপরে তুই মানে মনে হলে একই থাকবে। প্রধান কার্যক্রমে ফার্স্টে আছে হচ্ছে পণ্য বা সেবার তালিকাভুক্তিকরণ। মানে কি? মানে হচ্ছে এক যে বিক্রি করছে সে আসবে, এসে সে যেগুলো বিক্রি করতে চায় সেগুলো পুরোপুরি লিস্ট করে দেবে, ঠিক আছে? মানে তুই স্বাভাবিক, তুই যদি চাইছিস যে অনলাইনে এখন তুই চাইছিস ব্যাগ বিক্রি করবি, তখন তুই করবি, ব্যাগের ছবিগুলো তুলবি,
তুলে গিয়ে ওগুলো পরপর লিস্ট করবি যে এটা এত দাম, এটা এত দাম, এটা এই সাইজে, এই সাইজ, রাইট? সেকেন্ড বলছে হচ্ছে প্রোডাক্ট সার্চ। তার মানে হচ্ছে ই কমার্স ওয়েবসাইটে এমন একটা কিছু অপশন দিতে হবে যেখানে ইউজার এসে সার্চ করতে পারবে এবং সার্চ করলে যাতে ওই প্রোডাক্টটা চলে আসে। ফর এক্সাম্পল আমি যদি এখন গিয়ে যদি ব্যাগ সার্চ করি তাহলে যেন ব্যাগগুলো পরপর চলে আসে। থার্ড বলছে হচ্ছে পণ্য সিলেকশন। পণ্য সিলেকশনটা হচ্ছে আজকে আহ, আমি যখন যাচ্ছি একটু হচ্ছে ধর এখন আমার দরকার ব্যাগের, তার মানে কি আমি গিয়ে হচ্ছে ফার্স্টে ব্যাগ সার্চ করবো, কেউ ধর গিয়ে ফোন সার্চ করছে, তাহলে যার যেটা প্রয়োজন সেটা সে গিয়ে সার্চ করবে, সার্চ করে সেটাকেও নিয়ে নেবে। এবার কেউ কেউ চাইলে ওটাকে অ্যাড টু কার্ট করে রাখতে পারে, পরে নেবে। ঠিক আছে, তার মানে আমি সিলেক্ট করে ওগুলোকে আবার স্টোর করতে পারি। তারপর হচ্ছে অর্ডার প্রসেসিং। অর্ডার প্রসেসিং মানে হচ্ছে আজকে আমি অর্ডারটা এখন করে দিয়েছি, তারপরে কি হয়, তারপরে হচ্ছে ট্র্যাকার চলে আসে একটা, যেখানে হচ্ছে রিসেন্ট স্ট্যাটাস জানা যায় যে অর্ডারটা কত হয়েছে, প্যাকেজিং হচ্ছে বা আউট ফর ডেলিভারি হয়ে গেছে, বা শিপমেন্টটা হয়ে গেছে, আউট ফর ডেলিভারি হয়ে গেছে, রাস্তায় এবার ঘুরছে, আমার বাড়িতে আসবে, পৌঁছে গেছে। তার মানে এই যে পুরো ট্র্যাকিংটাও ই কমার্স ওয়েবসাইটের থ্রুতে করা যায়। আচ্ছা, তারপর আছে পেমেন্ট প্রসেসিং। পেমেন্ট প্রসেসিং কিছু দিতে হয়, সেটা হচ্ছে ইউপিআই আছে, তারপর আছে তোর বিভিন্ন গিফট কার্ড আছে, তারপর ক্যাশ অন ডেলিভারি আছে, কার্ড আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ঠিক আছে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট মানে হচ্ছে ধর তোর প্রোডাক্টটা হচ্ছে খুব মানে ছোট, তুই এখন অর্ডার করছিস অ্যামাজন ধর একটা ফোন, সেটা তো এরকম ট্র্যাকিং দেখাবে, রাইট? এবার আমি অর্ডার করেছি অ্যামাজনে একটা ধর চাবি রিং, চাবি রিংটার দাম ছিল হয়তো 60 টাকা। তখন দেখবি এরকম করে অর্ডার করলে দেখবি প্রচুর টাকা দাম, মানে ডেলিভারি চার্জ প্রচুর নিয়ে নেয়। ঠিক আছে, মানে 40-45 টাকা। আরো বেশি নেয়। ঠিক আছে, মানে ওই যখন 100 টাকাতে ছোট আইটেম হয়ে যাচ্ছে। তার মানে কি ইনভেন্টরি ম্যানেজমেন্ট মানে হচ্ছে ও ওরকম দাম বুঝে এই যে ইন্টারনাল যে ম্যানেজমেন্টটা করা, এটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ঠিক আছে, যে একটা কাস্টমার এসে যখন 60 টাকা জিনিস নিচ্ছে, 60 টাকার জন্য তো আমাকে এতটা প্রসেসিং করতে হচ্ছে না, এখান থেকে এটা ওখানে যাচ্ছে, ওখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে একটা লোক নিয়ে যাচ্ছে, কারণ তো প্রচুর টাকা কস্ট বেরিয়ে যাচ্ছে, ওটা ডেলিভারি চার্জ হিসেবে নিতে করতে যদি এটা অনলাইনে নিয়ে নিই তাহলে তো কিছু হবে না। অনলাইনে যদি মানে ইউপিআই ক্রেডিট কার্ড হিসেবে পে করে দেয় তাহলে তো এক্সট্রা লাগবে, তাহলে কি করবো? আমি সেদিনকে একটা তোর মানে ওই একজনের জন্য গিফট কিনতে গেছিলাম, বলতে গিফট নিতাম। এবার কিছু কিছু জিনিস দেখবি না, মানে তুই জানিস যে এটা কিনবো, কিন্তু তুই এর দোকান কোথায় তুই জানিস না। মানে আমি যেমন দেখছিলাম তোর ওই ইয়েগুলো হয় না তোর, ওই আরে তোর গোল একটা বল, নিচে হচ্ছে আহ, একটা মানে কি বলবো, মানে একটা কাচের পেপার ওয়েট যেগুলো হয়, রাউন্ড পেপার ওয়েট, হ্যাঁ, ওরকম কাঁচের পেপার ওয়েট, ভেতরটা হচ্ছে তো বাটারফ্লাই দেওয়া। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার তোর একটা জায়গার উপরে রাখা আছে, রাখলে নিচ দিয়ে আলো জ্বলে ওপরটা পুরো ছড়িয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এবার ধর ওটা দেখলাম, দেন তোর আমি একটা চাবি রিং গেছিলাম, এই চাবি রিংটা হচ্ছে তোর ওই মিকি মাউসের। ঠিক আছে, এবার চাবি রিংটা ধর আমি যখন খুঁজতে যাই মিকি মাউস, আমি পাবোই না এখানে কোথাও। তো এখানেই পাওয়া যাবে। ঠিক আছে, মানে এখানে পাবো না চাবি রিং যদি মিকি মাউস, মানে চাবি রিং পাবো নর্মালি কিন্তু। মেলায় যদি পাওয়া যায় আর না হলে ওই হ্যাঁ স্ক্যানের হ্যাঁ, মাধ্যমে। ওটাই ওটাই। তো তারপরে ধর তখন কি হয়, এবার আমি তো লাইটটা ভাবছি এখানে কোথায় লাইট, ওইরকম টাইপের লাইট পাবো আমি, হ্যাঁ, আমি জানি না এখানে কোথাও দোকান আছে। এবার তুই যদি পেয়েও যাই তখন দেখা যাবে হয়তো আমি এক্স্যাক্টলি ওই জিনিসটা পাচ্ছি না, তখন তো আমাকে অর্ডার দিতে হচ্ছে। হ্যাঁ, এবার আমি যখন চাবি রিংটা অর্ডার দিতাম, চাবি রিংটার দাম ছিল তোর 99। ঠিক আছে, হ্যাঁ। চাবি রিংটার ডেলিভারি চার্জ দেখাচ্ছিল হচ্ছে তোর 110 টাকা। মানে টোটাল 110 শুধু না, ডেলিভারি। মানে সব এক টাকা অ্যাকচুয়ালি, ল্যাম্পটার কোনো ডেলিভারি চার্জ ছিল না। মানে আমি তো অ্যামাজন প্রাইম থেকে অর্ডার দিচ্ছিলাম আমাদের দাদা, সেই ল্যাম্পটার ডেলিভারি চার্জ ছিল না কোনো। ঠিক আছে, কিন্তু ওই চাবি রিং 99 টাকা চাবি রিংটার ডেলিভারি চার্জ 110 টাকা। মানে শুধু ডেলিভারি চার্জ 110 আর প্লাস 99। ঠিক আছে, হ্যাঁ, এবার আমি ভাবলাম এটা কেন দেখাচ্ছে, তখন আমি ভাবলাম তো ল্যাম্পটা তাহলে একবারে অ্যাড করে দাও একটু গার্ডে, তখন দেখছি সে একই দেখাচ্ছে।
ঠিক আছে, ওটা ডেলিভারি চার্জই মানে বেসিক্যালি কি হয় না, এবার আমি আগে ভাবতাম যে একটু কার্ড ছক করে একসাথে করলে হয়তো ভালো হয়, but এখন বুঝলাম যে না, ওটা তো এরকম কেস হয়, মানে ধর আমি ল্যাম্পটা যেটা কিনেছি, ঠিক আছে, ওই ল্যাম্পটা হচ্ছে তুই বিক্রি করছিস, আর চাবি রিংটা ধর এ বিক্রি করছে। এবার যখন আমি অর্ডার করেছি, আমার বাড়ির কাছাকাছি যে জোনটা আছে ওখানে তোর থেকে ল্যাম্পটা আসবে, চাবি রিং থেকে চাবি রিংটা যাবে, গিয়ে ওখানে স্টোর হবে, দেন জিনিসটা প্যাকিং হবে। এবার তুই ভাব, ওইখানটা গিয়ে জিনিসটা প্যাকিং হোক বা না হোক, ইভেন প্যাকিং তো হবে না, অ্যাকচুয়ালি ওগুলো আলাদা আলাদাই আসে, একসাথে আসে না। না, ঠিক আছে, তার মানে কি, মানে ওরা এরকম না যে মিক্স মিক্স কোথাও হবে না ওরা। ঠিক আছে, এই জন্য তুই একবারে অর্ডার দেবে, একটা করে দেখি যাবে হ্যাঁ, কি বলে, বুঝতে পেরেছিস, মানে তুই একসাথে তুই একটা কোড করে তিনটে একসাথে অর্ডার মেরে দিচ্ছিস, ওটা যা তুই একটা করে অর্ডার, আজ একটা অর্ডার করছিস, কালকে একটা অর্ডার করছিস, একই হবে। কিন্তু যদি অ্যাড টু কার্ট করে দুটো একসঙ্গে দিই, তাহলে ওটার টোটাল যে টাকাটা, ওটাই ডেলিভারি চার্জ যদি মানে ওটাই বেশি ভেবেছিলাম। হয়, তাহলে তাহলে সেটা তো লাগবে ডেলিভারি চার্জ, যদি বেশি টাকা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, না না, ওটা তোর ওই ল্যাম্পটার প্রাইস ছিল 450 টাকা, হ্যাঁ, 450, ওখানে ধর তারপরে 100, 99 টাকা, 100, হ্যাঁ, 500 টাকা তো হয়ে যাচ্ছিল। হ্যাঁ। বাট তাও তো আমার কাছে একই ওই চাবি রিং এর ডেলিভারি দেখাচ্ছে। আমি তো জানতাম 500 টাকা বেশি হলে লাগে না ওটা ওটা আমি ডেলিভারি। জানতাম যে 500 টাকা হিসেবে লাগে না, বা এটা একটা অ্যামাউন্টের হিসেবে লাগে, তারপর আমি ইচ্ছা করে দু তিনটে দিন এক্সট্রা মেরে দিয়েছি, মানে চেক করার জন্য জাস্ট। তখন দেখি চাবি রিংটার জন্য আমাকে 110 টাকা বেড়ে গেছে দাম। ফ্লিপকার্টে ফ্লিপকার্টে কম নেই ডেলিভারি চার্জ। ফ্লিপকার্টে পাইনি, যাই হোক, তারপর আলটিমেট চাবি রিংটা অর্ডার করিনি। 99 টাকা একটা চাবি রিং 110 টাকা কেন নিতে হবে, তার থেকে 200 টাকা দেবেন না, একটা চাবি রিং দিল। মানে এটা গায়ে লাগে না, তুই কিনছিস জিনিসটা কম দামে, হ্যাঁ, ডেলিভারি চার্জ দিচ্ছি তুই ইয়ে। ওটার দামের থেকে বেশি ডেলিভারি। যেরকম তোর আমার একটা ওই বন্ধু একজনকে পারফিউম গিফট করেছে, হ্যাঁ, ঠিক আছে, পারফিউমটা ও পাঠিয়েছে, কিনে পাঠিয়েছে। হ্যাঁ, এবার পারফিউমটা ধর কিনতে লেগেছে মনে হয় 350 না 400 টাকা, হ্যাঁ। ঠিক আছে, ওর পারফিউমটা যে পাঠাতে ডেলিভারি চার্জ লেগেছে 250 টাকা। 300 টাকা পারফিউমটার দাম আর তুই ধর ডেলিভারি আমাকে চার্জ। গিফট করবি, হ্যাঁ, তুই করেছিস, তুই কিনেছিস, হ্যাঁ, কিনে সে ইয়াগুলো হয় না ওই উবে ডেলিভারি, যেগুলো উবে হ্যাঁ। ডেলিভারি মানে তুই নিজে কোনো একটা কিছু দিচ্ছিস, কাউকে, কাউকে পাঠাতে হ্যাঁ, যাচ্ছিস, তার কাছে দিয়েছি। ঠিক আছে, ওরকম করে দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, এবার ওই টাকাটা লাগে তার 250 টাকা। হ্যাঁ, ঠিক আছে, আমি বললাম তুই তো ভাই ডিরেক্টলি অনলাইনে কিনে ওর বাড়ি অ্যাড্রেস দিলে তো হয়ে যেত। হ্যাঁ। ঠিক আছে, বলছে না আমি দিতে চাইছিলাম। মানে 350 টাকা না 400 টাকা দাদা পাঠালাম, ওর হাফের বেশি, মানে 250 টাকা চলে গেছে হচ্ছে আমার ডেলিভারি চার্জ। যদি ওটা ডাইরেক্ট তার বাড়িতে দিত, মানে এটা ডেলিভারি বলছি, দিতে, টাকাটা কার কাছে দিয়ে দিত ডেলিভারি অনলাইন চার্জ। পেমেন্ট করে দিত। আচ্ছা। ঠিক আছে, কিন্তু বলছে যে না ওটা আমি দিতে চাইছিলাম, মানে ওই ওর ওর লজিকটা খুব বাজে, বলছে আমি দিতে চাইছিলাম না, তুই তো আলটিমেটলি দিতিস নি, দিস তো সেই তোর ডেলিভারি ম্যানটাই। হ্যাঁ, বলছে না আমি তো প্যাকিংটা করে দিয়েছি, না হ্যাঁ, সেটা ঠিক, মানে ও যেটা প্যাকিংটা আমাদের করে দিল, হ্যাঁ। হ্যাঁ, সেটা ঠিক। হ্যাঁ। তারপর এখন জানিস এরকম হয়, মানে আমি এটা জানতাম না যে তুই অনলাইনে ওকে পাঠাতে তুই প্যাকিং করতে পারবি, এক্সট্রা টাকা লাগবে তোর, গিফট বক্স। এই নর্মাল বক্স প্যাকিং। হ্যাঁ, গিফট বক্স, মানে এগুলো ফ্লিপকার্টে এখন এনে অ্যামাজনে হয়। ঠিক আছে, ধর তোকে আমি ওই পারফিউমটা গিফট দিয়েছি, আমি চাইলে ওই অনলাইনেই গিফট বক্সের মধ্যে তোকে পাঠাতে পারতাম। তো আমি এটা বললাম তুই তো ওটা করতে পারতিস, ওটাতে মনে হয় কত টাকা লাগে, 50 টাকা 60 টাকা লাগে এক্সট্রা। বলছে না এটা আমি বানাতে চাইছিলাম গিফট, আমি পারফিউমটা তুই বানিয়ে দিস। আচ্ছা, তারপরে হচ্ছে তোর ডেলিভারি সিস্টেম। ডেলিভারি সিস্টেম মানে হচ্ছে তোর দেখবি ফ্লিপকার্টের ডেলিভারি যারা দেয় ই কার্ট কোম্পানিটা, ঠিক আছে, তারপরে কোনোদিনও অন্য কিছু ডেলিভারি পেয়েছিস মানে ফ্লিপকার্ট আমাজন ছাড়া? হ্যাঁ, মা করে ওই নাইকা বা মিশো ওরকম থেকে। মানে ওরকম ওইগুলো ছাড়া, সেটা বলতে চাইছি। আচ্ছা, মানে আমাদের যেমন তোর ধর অফিস থেকে একটা কিছু হলো, দেন ধর গিফটটা আসবে অনলাইনে, আসবে, তো ওগুলোতে ওই ডিটিডিসি নাকি একটা আছে জানো, ঠিক আছে, মানে ওদের আলাদা আলাদা কোম্পানি আছে। তারপরে ধর
যখন মানে এটা আমি বেসিক্যালি অফিসের রেসপেক্টে দেখেছি, অফিস বা কোনো কম্পিটিশন হচ্ছে, কম্পিটিশন বা গিফট আসবে, ঠিক আছে, ওটা তো আলটিমেটলি একটা ধরনের ডেলিভারি সিস্টেম যেটা হচ্ছে তোদের দিচ্ছে, ঠিক আছে। তো ওই মানে এরা আলাদা পুরোপুরি কোম্পানি হয়। যেমন অ্যামাজনের যে ডেলিভারিটা সেটা কিন্তু অ্যামাজনের নিজস্ব, কি বলে বুঝতে পেরেছিস, মানে অ্যামাজনের নিজস্ব জিনিসটা, মানে নিজস্ব মানে অ্যামাজনের লোকরা ডেলিভারি দিচ্ছে। ফ্লিপকার্ট ডেলিভারি সার্ভিসটা কিন্তু ফ্লিপকার্ট নিজস্ব নয়, ওটা মানে হচ্ছে ওটা আলাদা পুরো আলাদা একটা রয়েছে, কোম্পানি আছে, সেটা শুধু ট্যাগ ডেলিভারি করা করে। আছে। হ্যাঁ হ্যাঁ, মানে ওই কোম্পানিটা কাজ ডেলিভারি করা, ফ্লিপকার্টের সাথে ও ট্যাগ করা। নাইকা মিন্ত্রা এগুলো তো আলাদা কোম্পানি মোস্ট অল, ঠিক আছে, শিওর না but আচ্ছা, এবার আসছে হচ্ছে গ্রাহক পরিষেবা, কাস্টমার সার্ভিস, যেটা হচ্ছে তোর চ্যাটবট আছে, কলের ফেসিলিটি আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে বিভিন্ন জিনিস দেখবি তোর ওই ইউটিউবে ভিডিও খুলছি সামনে অ্যাড চলে আসছে, ফেসবুকে যাচ্ছি অ্যাড চলে আসছে, ইনস্টাগ্রামে অ্যাড চলে আসছে, ঠিক আছে। তারপরে তোর ইয়ে কি বলে ওই দেখবি তুই কোনো ওয়েবসাইটে আছিস, ওয়েবসাইটের নিচে অ্যাড চলে আসে, ফ্লিপকার্টে এই জিনিসগুলো চলে আসে। তারপরে আছে ডেটা, ডেটা বিশ্লেষণ, ঠিক আছে, ডেটা অ্যানালিটিক্স। ডেটা অ্যানালিস্টটা হচ্ছে আজকে ধর ফ্লিপকার্ট চাইছে দেখতে যে আহ, ধর ধর কলকাতা এমন একটা জায়গা যেখানে ফোন তৈরি হয়, তোর বাড়ি কলকাতাতে, তুই জানিস তো বাড়ির সামনে একটা দোকান আছে যেখান থেকে তুই ফোন কিনতে পারবি, এবং যেহেতু এখানেই ফোন তৈরি হয় তাই এখানকার প্রাইস হচ্ছে কম, ঠিক আছে। তখন তুই কি ফ্লিপকার্টে নিবি? এখান থেকে। এখান থেকে নিবি। আচ্ছা, এবার ধর তুই আম, জানিস যে আম, তুই যেটা কিনবি, বা এরকম কেস হয়ে গেছে ধর যে আজ ফ্লিপকার্ট চাইছে যে ওর বিভিন্ন রিজিয়নে কোন কোম্পানির ফোন কতটা সেল হচ্ছে সেটা চেক করতে, ঠিক আছে। ও বিভিন্ন রিজিয়ন মানে ও আহ, ইয়েতে কি বলে, ওয়েস্ট বেঙ্গলে কত আছে, ঠিক আছে, বোম্বেতে কত আছে, ব্যাঙ্গালোর কত আছে, চেন্নাইতে কত আছে, সেটা চেক করে বিভিন্ন রিজিয়নে। তখন ও কি করছে, তখন ও বললো যে একটা কাজ করি, বিভিন্ন জায়গায় যে সেল হয়েছে ওখান থেকে এটা সার্চ করে বের করে আনি যে কোন প্রোডাক্টের কতটা লিস্ট দাও আমাকে। এবার কম্বিনেশন করে একটা কিছু বানিয়ে দাও, একটা বড় একটা চার্ট, যে চার্টের মধ্যে স্টেট ওয়াইজ বিভিন্ন কোম্পানির ফোনের সেলিং এর একটা রকম গ্রাফ বল, বা ওই ওই বার ডায়াগ্রামগুলো দেখেছিস, এরকম বারবার থাকে, এটা একটা উঁচু ওটা নিচু ওটা এরকম করে বোঝা যায়, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স যেগুলো ছিল, ঠিক আছে, ওরকম করে দাও বললো। তখন ধর এর একটা ডায়াগ্রাম মানে বানিয়ে দেওয়া হলো, যেখানে দেখতে পাচ্ছি, বাট ডায়াগ্রামটা বানানোর জন্য যে ওই অ্যানালিসিসটা করা হয় ওটাকে বলা হয় ডেটা অ্যানালিটিক্স, ঠিক আছে। এবার ডেটা অ্যানালিটিক্স এর জন্য হচ্ছে ওই মানে অনলাইন মার্কেটিং ডেটা অ্যানালিটিক্সের প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ তুই যখন দেখ, তুই যদি এখন সেলার হোস, বা তুই যদি এখন ধর অ্যামাজনের সেলিং ডিপার্টমেন্টটা হ্যান্ডেল করছিস, এটা অ্যামাজন ওয়েবসাইট, এর ভাগ কি কি হচ্ছে, একটা পাবলিক আছে যারা হচ্ছে কোড ফোড করছে, মানে তাদের কাজ হচ্ছে ওয়েবসাইটটা যাতে প্রপারলি কাজ করে, এবং ডেলিভারি সিস্টেম বল যে কোনো কিছু যাতে প্রপারলি হয় সেই জিনিসগুলো করে দেওয়া। একটা ডোমেনের কাজ কি হচ্ছে, একটা ডোমেনের কাজ হচ্ছে বায়ার যেই মানে সরি সেলার যে আসবে, সে যে কিনবে, সরি কিনবে বলছি, সেলার যে সে বেচবে, তার যে ডকুমেন্টগুলো দিচ্ছে, তার মানে কি ডকুমেন্টগুলো দিচ্ছে সেগুলো সে মানে ওই সেই ওয়াইজ ধর জিএসটি নাম্বার দিয়ে জিএসটি নাম্বার আলাদা ভ্যালিড কিনা চেক করা, চেক মানে তো ম্যানুয়ালি চেক হয় না, কিন্তু কি মানে ওই ধর গেল ওখান থেকে কোনো রিপোর্ট ধর বলছে যে এইগুলো ইনভ্যালিড জিএসটি নাম্বার, তখন যে ওই সাবমিট করে দেখা যে কতগুলো কি হচ্ছে না হচ্ছে সেই কাজটা করা। এক ধরনের পাবলিক আছে যারা বিজনেস প্ল্যান করছে, বিজনেস প্ল্যান মানে তারা বলছে যে দেখো এই সময় তো বৃষ্টি, বৃষ্টির সময় হচ্ছে তুমি তাহলে ছাতা রেনকোট এগুলো বেশি সেল করো, বেশি অ্যাড করো, দেখো এটা শীতকাল, সেটা বেশি অ্যাড করো,
দেখো এটা তো পুজো আসছে বা কোনো একটা অকেশন, দেন হচ্ছে বিভিন্ন ফোন, তারপরে হচ্ছে তোর হোম অ্যাপ্লায়েন্স এগুলো সেল করো। গরম পড়তে গরম পড়ছে পড়ছে এসি সেলটা বাড়িয়ে দাও, ঠিক আছে? অ্যাড গুলো মানে আসি করে কোনো ভিডিওতে, মানে যারা ভিডিও বানায় তাদের ওটা লাভ হয় বা তাদের বলে দেয় যে অ্যাড আসবে। ঠিক আছে, ইউটিউবে হ্যাঁ, ইউটিউবে তো ইউটিউব একটা হয়েছে। তো মানে ধরো তুমি কোনো ভিডিও বানালে, যে সেটা তুমি জানতে পারবে যে তোমার ভিডিওতে অ্যাড আসবে। মানে অ্যাড আছে আমি জানি, কিন্তু কোন অ্যাড আছে জানি জানি না আমি। এটা ইউটিউব নিজে থেকেই দিয়ে দেয়। হ্যাঁ, ইউটিউবটা তুই দেখ, খেয়াল করবি অ্যাড যেগুলো আসে বেসিক্যালি তোর মোস্টলি ডিপেন্ড করে তুই কি ধরনের কন্টেন্ট দেখি সেই রেসপেক্টে, ঠিক আছে? আর হচ্ছে তোর অ্যাডের সিস্টেমটা হচ্ছে তোর আজকে যদি আমার আহ, এমন সাবস্ক্রাইবার আছে যেখান থেকে আমি টাকা ইনকাম করতে পারি, তখন ওই অ্যাডগুলোর জন্য ইউটিউব আমাকে টাকা দেবে, কিছু মানে শেয়ার দেবে, ঠিক আছে? কিন্তু ধর আমার সাবস্ক্রাইবার হচ্ছে 50টা, তখনও কিন্তু আমার ভিডিওতে অ্যাড আসবে, কিন্তু সেই সময় ইউটিউব আমাকে কোনো টাকা দেবে না, বুঝতে পেরেছিস? এবার অ্যাডটা কি আছে না আছে আমি তো জানি না। অ্যাড সেই রেসপেক্টে আসবে যেটা তোর প্রেফারেন্স। আমি অনেক দেখেছি কোনো কোনো চ্যানেলের ভিউজ হচ্ছে প্রায় 2000-3000, সেটাই দুটো তিনটে অ্যাড চলে আসছে। কিন্তু যাদের প্রচুর বেশি 1 মিলিয়ন 2 মিলিয়ন, কিন্তু সেখানে ম্যাক্সিমাম একটা অথবা কখনো অ্যাডই আসে না। না দেখবি, এখন তো দেখবি তোর ওই সামনে প্রচুর, মানে যখন স্টার্টিং হচ্ছে হ্যাঁ, তখন একটা বিরাট বড় অ্যাড দিবে, হ্যাঁ, ঠিক আছে? ভিডিও স্টার্ট করার সময় তো মাঝখানে তো একটা আসবে। হুম। দেন এটা এটা ওরকম কোনো ব্যাপার হয় না, মানে যে পোস্ট করছে সে জানে না এগুলো কি অ্যাড আসবে না আসবে। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো কি হয় না এবার, আহ, তো এটা ডোমেন আছে তোর, যে ডোমেনটা হচ্ছে এইগুলো করে, যে একটা ডোমেন আছে যে ডোমেনটা হয়তো তোর সে মানে ফিউচার প্রেডিকশন করে, যে এই বছরে এই সময় এই জিনিসগুলো আমি লিস্টে বা এই জিনিসগুলো স্টক খুব বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এরকম সেল হয়নি, তো পরে বা তোর এটা করবো না, ঠিক আছে? বা এই বছর হয়তো তোর এই সময় দেখা গেলো এই বছর হয়তো দেখবি এই বছর কিন্তু বৃষ্টি ভালোই হচ্ছে, হ্যাঁ, মানে স্টার্ট হতে হতে বৃষ্টি শুরু হয়ে গেছে এবারে। হ্যাঁ, প্রতিবার কিন্তু সে বৃষ্টি গরম পড়েই যাচ্ছে, পরে বৃষ্টি হয় না থাকে। এবার তো দেখা যাচ্ছে যে এরকম ওয়েদার লাস্ট কবে এসেছে, লাস্ট হতে এসেছে 2 বছর আগে বা 3 বছর আগে, যে এরকম তখন হয়তো এই জিনিসগুলো সেল হয়েছিল খুব, আর প্রচুর হয়তো ছাতা বিক্রি হয়েছিল, বা ধর ওই ত্রিপল বিক্রি হয়েছিল হয়তো, ঠিক আছে? তো এবার বলছি যে দেখো এই বছর কিন্তু এরকম বৃষ্টি বৃষ্টি হবে, তখন কিন্তু এরকম হচ্ছিল, তো মানে এই প্রোডাক্টগুলো এবছর আবার বেশি করে স্টকে আনো, অ্যানালাইজ করে নেয়। অ্যানালাইসিস করে না, ঠিক আছে? তো ওই জিনিসগুলোই ধর ডেটা অ্যানালিটিক্সের কাজ, কিছু হচ্ছে মানে ফিচার প্রেডিকশন মানে যদি হয় তাহলে ধর ডেটা সায়েন্টিস্টের কাজ, ঠিক আছে? আচ্ছা, তারপরে তো একটা একটা টিম থেকে যারা হচ্ছে তোর রিটার্ন রিফান্ড এগুলো দেখে, যে রিটার্ন যখন এসেছে তখন এটা এরকম হলে এই কেস, এরকম হলে এই কেস, ঠিক আছে? তারপরে হচ্ছে সুরক্ষা প্রদান, সুরক্ষা প্রদান মানে হচ্ছে বেসিক্যালি সেফটি, ঠিক আছে? সেফটি মানে তো তোর ইনফরমেশন বাইরে না বেরিয়ে যায়, মানে ডেটা প্রোটেকশন যেটাকে বলে, ঠিক আছে? তোর তোর ইয়ে বাইরে না, তোর ডিটেলস বাইরে না বেরিয়ে যায়, টাকা টাকা এদিক ওদিক যাতে না হয়ে যায়, রিফান্ড যেন হলে ঠিকঠাক করে রিফান্ডটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তুই একটা কিছু কিনেছিস সেটা তো অন্য কেউ না আনতে পারে, তোর প্রোডাক্ট তুই ধর একটা লোহার একটা ধর বল কিনেছিস, সে লোহার কথা হয় না, যাই হোক, সে ধর ধর বলছি ধর একটা বাটি কিনেছিস, বেশ ভালো লোহার বাটি, লোহার বাটি তোকে কেন না, সরি মানে ওই অ্যালুমিনিয়াম বাটি, ঠিক আছে? ওটা দিয়ে পড়ে গেলে কোনো যায় আসে না, কিন্তু তুই কিনেছিস একটা কাচের কাচের একটা গ্লাস। গ্লাস, পড়ে গেলে যায় আসে, ঠিক আছে? তো সেই হিসেবে প্যাকিং গুলো করে দেওয়া, আর যদি প্রোডাক্টের কিছু প্রোডাক্টে কিছু না হয় সেইটা। লাস্টে আছে মাল্টি চ্যানেল সাপোর্ট। মাল্টি চ্যানেল সাপোর্ট মানে হচ্ছে তুই আজকে অ্যামাজনকে অ্যাপের সাথে খুলতে পারবি, আবার অ্যামাজন ওয়েবসাইটে খুলতে পারবি,
তার মানে কি তুই যখন ট্যাপ থেকে বলতে পারবি, তো যখন যেখানে ইচ্ছে সেখানে বলতে পারছিস। এই না যে এটা এখান দিয়ে হবে বাকি থেকে হবেই না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে গোলস অফ ই কমার্স। ই কমার্সের লক্ষ্য কি? ফার্স্ট অফ অল গোল তো সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই কিনতে পারে, মানে গ্লোবাল রিচটা, যে প্রত্যেকটা পাবলিকের কাছে আমার জিনিসটা কেনার জন্য অপশন আছে। সবাই ইন্টারনেট ইউজ করছে, সবাই ফোনটা বের করতে পারছে, বের করে অর্ডার করে সবার বাড়িতে পৌঁছে যাচ্ছে। আর কলকাতা থাকলেও পৌঁছাচ্ছে, গ্রামের ভেতর থাকলেও পৌঁছাচ্ছে। সেকেন্ড হচ্ছে হচ্ছে ইনক্রিজড সেল, বিক্রি বাড়ানোর জন্য। ই কমার্সের মেন, দেখ আমি গ্লোবালি সেল করতে চাইছি কেন? বিকজ আমি আমার বিক্রিটা বাড়াতে চাই। আমি যখন টার্গেট করছি প্রচুর লোক, কেন টার্গেট করছি আমি? যাতে আমার সেলটা বেশি হয়, কারণ সেল বেশি হলে আমার প্রফিট বেশি। আচ্ছা, তারপরে বলছে হচ্ছে গ্রাহক সন্তুষ্টি, ঠিক আছে? গ্রাহক সন্তুষ্টি মানে দেখবি সে রিভিউগুলো নেয় না, যে স্যার এটা আপনি ইউজ করছেন, কেমন লাগছে আপনি বলুন না, ঠিক আছে? তারপর হচ্ছে খরচা কমানো। খরচ কমানো মানে হচ্ছে, ধর আজকে তুই আহ, কিনতে যাবি ধর একটা পেন, পেন না, পেন তো ছোট হয়ে যাচ্ছে। ধর তুই আজকে কিনতে যাচ্ছি একটা মিক্সি, ঠিক আছে? এই মিক্সিটা কিনতে যাবি, তখন তুই দেখছিস যে আচ্ছা যেতে হবে, এই বৃষ্টি হচ্ছে, যা ঘুমিয়ে পড়ি, পরে যাবো, ঠিক আছে? করে আলাদা উঠলি, যেতে হবে, বৃষ্টি হচ্ছে, ঠিক আছে দেখি বলে তুই ভাবছিস যে যাই বলে বাড়ির সামনে বেরিয়ে গেলে রিক্সা ধরলি, রিক্সা ধরে ধর টোটো ধরলি, টোটো ধরে নামলি, অটো ধরলি, অটো ধরে একটা কোথাও গেলি, গিয়ে তুই কিনছিস, তুই ভিজে ভিজে গেছিস, এই হচ্ছে, তারপর তোর খরচা হয়ে যাচ্ছে, এই ভাড়াগুলো আছে, ঠিক আছে? এতে ই কমার্সে কি হচ্ছে, তুই বাড়িতে বসছিস, ঘুম থেকে ঘুমাচ্ছিস, এরকম করে অর্ডার করে দিয়েছিস, আবার ঘুমিয়ে গেছিস, ঘুম যখন ভেঙে তখন বাড়ি চলে এসছিস। তার মানে কি, মানে হচ্ছে আমার তো এই যে, মানে ধর আজকে একটা প্রোডাক্ট কিনতে গেলে আমাদের এখানে সবকিছু হাতে পাওয়া যাবে, হাতের সামনে পাওয়া যাবে বলে ভাবি না আমরা। ধর আজকে তুই কিনতে যাচ্ছিস ধর একটা তোর ঘড়ি, ঠিক আছে? কিসের ঘড়ি? তুই জানছিস একটা ফসিলসের ঘড়ি কিনবি। তুই ফসিলসের ঘড়ি যখন ভাবছিস, তখন তুই ভাবছিস যে ফসিলসের শোরুম কোথায় আছে আমার এখানে, বা কোথায় পাওয়া যাবে। তখন তোর জিনিস কোথায় পাওয়া যাবে? এখানে কাছাকাছি তো পাওয়া যাবে। নেই। তুই তো হচ্ছে যে হয়তো আমি দেখতে পাচ্ছি যে, বা আমি জানি যে বর্ণনগর একটা দোকান আছে, হ্যাঁ, তখন তুই বর্ণনগরে যাবি। এবার ধর আজকে ফসিলসের শোরুমে গিয়ে প্রথম কথা যেটা বলবে, আমরা জানি অনলাইন দাম কম পাবো, ঠিক আছে? এবার কি হচ্ছে, ফসিলসের শোরুমে যখন তুই যাচ্ছিস, এবার লোকে হয়তো দেখছে যে শোরুমের দাম তো ঘড়িটার দাম 5,000 টাকা, অনলাইনে 5,000 টাকা, তাহলে অনলাইনে কিনা বললো। কিন্তু শোরুমে যেতে হলে যে আমাকে এই খাটনিটা করতে হচ্ছে, আমাকে যে এই সকালবেলা এই যে ট্রেন বাস করে যে পৌঁছতে হচ্ছে, সেটা তো অনলাইনে লাগছে না, তাহলে অনলাইনে কিনবো, ঠিক আছে? তো ওটাই মানে কস্টটা কমে যাচ্ছে। তারপর 24/7 অ্যাভেলেবিলিটি। আমি চাইলে এখন অর্ডার করতে পারি, আমি চাইলে রাত্রেবেলা 3টের সময় অর্ডার করতে পারি, এরকম না যে 3টের মধ্যে দোকান বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? এটা ইউটিলাইজেশন, এটা ইউটিলাইজেশন। কিন্তু অনলাইনের জন্য যারা সামনাসামনি দোকানে বিক্রি করে তাদের তো সেল করে দেয়। আর যারা অনলাইনে থেকে যারা মানে কোম্পানির যে প্রোডাক্ট গুলো আনে সেগুলো তো দোকান থেকে আনে। সেগুলো যেখানে তৈরি হয় সেখানে আনে। অনলাইনে দামটা কম হয় কারণটা কি বলতো? যেখানে তৈরি হয় ওখানে একবার অনেকগুলো নিয়ে নেয়, সেই জন্য কম দাম। ওটাই তো। আজকে ধর তুই ব্যাগ বিক্রি করছিস, তুই কটা নিবি ব্যাচের জন্য? একটাই একটা বেচবি কেন? একটা কিন, মানে তুই তো দোকানে কটা নিয়ে আসবি? মানে আমি দোকানে নিয়ে আসবো। তোদের তো দোকান আছে, বুঝলাম না। ধর আমার বাড়ির নিচে তোর দোকান আছে, হ্যাঁ, তুই কিন্তু ব্যাগ বিক্রি করিস, তুই তো বানিয়ে বিক্রি করিস না, না। তুই তো কোথা থেকে কিনিস। হ্যাঁ, তুই যখন কিনে দোকানে আনবি, তুই কতগুলো প্রোডাক্ট আনবি? ম্যাক্সিমাম 100-150 স্টক রাখবি, হ্যাঁ, তখন দামটা কমে যায়। ঠিক আছে? না, তখন ধর তুই যে কিনছিস, কিন্তু 100টা কিন্তু একদিনে কিনে চলে আসিস না,
তুই প্রথমটা আস্তে আস্তে 50 টাকা, তারপরে 70টা করেছিস, এই করতে করতে 110টা করেছিস, এবং তুই এখন তুই যদি এখন দিনে 5টা ব্যাগ বিক্রি হয়, তখন তুই কি করিস, 6টা ব্যাগ হয়তো আবার কিনে নিয়ে আসিস। কি বলতে চাইছি বুঝতে পারছিস? কিন্তু তোর দোকানে ডেলি 150 টাকার ব্যাগ সেল হচ্ছে না, না। দোকানে আছে ব্যাগগুলো, সেল হচ্ছে ওই 5-6টাই। তার মানে কি তুই কিনছিস সেই 5-6টাই, আবার করে ধর আবার ফুলফিল করাচ্ছিস যে এইগুলো বেরিয়ে গেছিলো, এই স্টকটা আবার কিনে চলে আসে। অনলাইনে কি হয়, অনলাইনে ধর ওই জামাটা থেকে বলে দেবে যে আমার 4,000 পিস চাই, তখন তো দাম তো ওরা অনেক কমে কিনছে। সেকেন্ড কথা, ধর আমাদের এই লোকালে যেই দোকানগুলো দেখছি, ধর স্টিলের আইটেম বা কাঁচের আইটেম, এইগুলো ধর। তো ধর আমার বাবা হচ্ছে বিজনেসটা বেসিক্যালি যেটা ছিল সেটা হলো বাইরে থেকে মাল আসতো বড় বাজারে, ঠিক আছে, বাবা হচ্ছে এই দোকান দোকান দিত জিনিসগুলো, ঠিক আছে। মানে বাবার বিজনেসটা বলতে পারি যেটা হচ্ছে হোলসেল বিজনেস, কিন্তু বাবা কিন্তু কোম্পানি থেকে মালটা এনে দিচ্ছে কাকে, লোকাল দোকানগুলো দেবে, ঠিক আছে। এবার এটা হচ্ছে ধর বাবার বিজনেস মডেল ছিল, যে হ্যাঁ আমি আমি কোম্পানি থেকে কিনবো আর কিনে লোকাল দোকানে দোকান দিয়ে দেবো, ঠিক আছে। এবার আগেকার দিনে এই জিনিসটা খুব প্রফিটেবল বিজনেস ছিল। কেন? কারণ দোকানদার সারাদিন দোকানেই বসে আছে, সে তো কোম্পানি, তখন তো ফোন ফোন ছিল না যে সবার কন্ট্যাক্ট আমার কাছে, সেরকম ব্যাপার ছিল না। এবার বাবা হচ্ছে মিডিল ম্যান। এবার দেখা গেল হয়তো বাবার কাছে হয়তো যে কোম্পানির মালটা আসছে সেটা হয়তো ওখানে একটা লোক আছে, বাবা হয়তো ফোন করলো লোকটাকে যে হ্যাঁ হ্যালো, বলছিলাম ধর জিন্দাল কোম্পানির এই থালা গ্লাস আমার লাগবে, ঠিক আছে, 1 ডজন করে। এবার যে লোকটা ফোন করে সেই লোকটা হয়তো কোম্পানির সাথে টাই আপ আছে, সে নিজে কিনছে, কিনে বাবাকে বেচছে, বাবা আবার কিনে বেচছে কোথাও দোকানে গিয়ে, ঠিক আছে। এবার দেখা গেলো থালা ওই গ্লাসটার ধরো দাম হয়তো তোর জিন্দাল কোম্পানি সেল করছে গ্লাসটার দাম 15 টাকা করে, সে বেচেছিল হচ্ছে ওই লোকটাকে কত টাকা করে বেচেছিল, 15 টাকা করে বেচেছিল। ওই লোকটা আমার বাবাকে সেল করলো ওই জিনিসটা ধর 18 টাকা করে। আমার বাবা নিয়ে ওই জিনিসটা মানে 18 টাকায় কিনলো, আমার বাবা নিয়ে আমার বাবা সেল করলো হচ্ছে ওই লোক, এই দোকানের লোকটাকে 21 টাকা করে। এবার লোকটা এখন 21 টাকা করে কিনলো, ও মার্কেটে সেল করলো 30 টাকা করে। তার মানে ভাব 15 টাকা দিয়ে ফার্স্ট জিন্দাল কোম্পানি ছেড়েছিল দাম, ওটা যখন মার্কেটে সেল তখন ওটা দাম কত হয়ে গেছে, 30 টাকা। এই 15 টাকা থেকে 30 টাকাটা মাঝখানে যে 15 টাকার যে গ্যাপ, এটা কেন হলো? কারণ দোকানদার যখন সেল করছে এটা ভায়া আসছে, বিভিন্ন হাতে 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 প্রোডাক্টটা আসছে, পৌঁছেছে তার কাছে। এজন্য আমরা কিনতে গেলে 30 টাকা দিয়ে গ্লাসটা কিনতে হচ্ছে, গ্লাসটা অ্যাকচুয়ালি দাম 30 টাকা নয়, অনেক কম। এবার কি হয়েছে, যখন ধর আস্তে আস্তে মানে এই ফোনগুলো এসছে ধর, বা আহ, এই ফ্লিপকার্ট অ্যামাজন এসে 10 বছর হয়ে গেছে, 10 বছর বেশি হয়ে গেছে actually, ঠিক আছে। তখন কি হয়েছে না, মানুষের কাছে ওই অ্যাভেলেবিলিটিটা বেড়ে গেছে। মানে কি হয়েছে, মানে ধর আজ এই দোকানদার যখন দেখছে যে আমার এই গ্লাসটা অনলাইনে 23 টাকায় পাওয়া যায়, আমি হয়তো গ্লাসটা কিনছি 21 টাকা দিয়ে, এবার 21 টাকা দিয়ে কিনে 23 টাকা বেচতে আমার প্রফিট হয়ে যাচ্ছে না, 2 টাকা আমি প্রফিট করবোটা কি? তখন তখন কি হচ্ছে, তখন দোকানদারগুলো বলছে দেখো অনলাইনে কিন্তু 30 টাকা, এই আমি আমি 30 টাকা বেচছিলাম, গ্লাসটা 23 টাকা দাম আছে অনলাইনে, আপনি যদি এখন 21 টাকা করে দেন তাহলে আমি বেচবোটা কি? তখন সে লেখা করছে আমার বাবাকে বলছিল। এবার আমার বাবা হয়তো বলছে যে ঠিকই তো বলছে। এবার বাবা যদি এখন 21 টাকার জায়গায় যদি এখন বাবা 19 টাকায় না দেয়, তাহলে কি হচ্ছে, তাহলে জিনিসটা সেল হবে না। আচ্ছা, এই বাবা বলছে কাকে, বাবা বলছে ওই লোকটা, এই লোকটা এনেছিল কোম্পানি থেকে। সে বলছে ঠিক আছে, আমি তো আগে তোমাকে 18 টাকা দিচ্ছিলাম, এবার আমি আমি 17 টাকা দেবো। তার মানে কি, বাবার প্রফিট মার্জিনটা কমে গেল। ইনভেস্ট করতে হচ্ছে একই টাকা, কিন্তু প্রফিটটা কমে যাচ্ছে। বুঝতে পারছি কি বলতে চাইছি না? আগে বাবা ধর যেখানে 3 টাকা লাভ করছে, এখানে হয়তো বাবা 1 টাকা লাভ হচ্ছে এখন একটা ক্লাসের পেছনে। এই করে করে জিনিসটা করছে। এবার কি হয়েছে, এবার
এটা হচ্ছে আমি আগে কথা বলছি। এখন কি হচ্ছে, এখন এই যে ফ্লিপকার্ট অ্যামাজন এরা এত বেশি মানে এরা কি হচ্ছে, এরা এখন ডিরেক্ট সেলার থেকে সেলটা করছে। সেলার মানে হচ্ছে ডিরেক্ট ওই জিন্দাল কোম্পানি থেকেই বেচছে নিয়ে। তখন কি, তখন না ওই বাবা যেই ধর মিডিল ম্যানের কাজটা করছিল, এটা আর হয়ে উঠছে না। ফার্স্ট অফ অল বিভিন্ন কোম্পানিগুলো গ্রো করে এখন করে কোম্পানিগুলো, ধর জিন্দাল কোম্পানি এখন ডিরেক্টলি দোকানে দোকানে মাল দিচ্ছে। মানে ওদেরই একটা কাজ, মানে ওই সেলসম্যান টাইপের যারা আছে এসব মাল দিয়ে চলে যাচ্ছে, এরকম হয়ে গেছে। এবার এই করতে গিয়ে আমার বাবা বিজনেস নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, বেসিক্যালি এখন আর সেরকম মানে এখন পরিচিত দোকানদার মাল যায় ওখানটা, বাট যেটাকে যেটাকে মানে যেটা বিজনেস বলে সেটা নেই বাবার। ঠিক আছে, কেন নেই? কারণ বাবার ইন্ডিপেন্ডেন্ট ছিল। এবার কি হচ্ছে, যখন ধর এই যে অ্যামাজন বা ফ্লিপকার্টের এই কেসটা হচ্ছে, মানে এরা হচ্ছে তোর প্রোডাক্টটা সেল করছে বা কিছু, তখন এরা এত কম দামে কিনছে, যেহেতু অনেকটা পরিমাণ নিচ্ছে, তো ওদের প্রফিট মার্জিনটা, মানে ওরা কি চাইছে, ওরা অ্যামাজন ফ্লিপকার্টের গোলই হচ্ছে তুই বাইরে যে দামে কিনিস তার থেকে কম দামে তোকে আমি দেবো। এবং এটা এখন একটা কম্পিটিশন হয়ে গেছে। এবার কি হচ্ছে, এটা প্রবলেমটা লোকাল রিটেলতে কি হচ্ছে, লোকাল রিটেল প্রবলেমটা হচ্ছে আজকে ধর আমার বাবা কিনলো, ধর আজকে আমার বাবা 5,000 টাকা মাল কিনেছে। সে 5,000 টাকা মাল যখন কিনছে তখন কিন্তু ক্যাশে কিনছে। দোকানদারকে যদি 5,000 টাকার মালটা 6,000 টাকা বিক্রি করে, প্রথমত অত লাভ প্রফিট থাকে না। মোটামুটি আমি দেখেছি যে মোটামুটি 23,000 টাকা ইনভেস্ট করলে 1,000 টাকা প্রফিট হয়। ঠিক আছে, এরকম ব্যাপার। মানে লেভেলটা এতই কমে গেছে। 23,000 টাকার রেসপেক্টে 1,000 টাকার প্রফিট কিন্তু খুবই কম অ্যাকচুয়ালি। ঠিক আছে, এবার কি হচ্ছে, এবার বাবা যখন ধর আজ 5,000 টাকার মাল এই দোকানটাতে দিল, আজকের দিনে ধর দোকানদারগুলো না ওরা মানে বাকিতে কেনে, ওরা ক্যাশে কেনে না। মানে দোকানদার ধর 5,000 টাকা মাল কেনে, তোকে আজ 2,000 টাকা দিল, বুঝতে পেরেছিস? এরকম এবার বাবা দেখছে যে আমি 5,000 টাকা ইনভেস্ট করলাম কিসের জন্য, একটা 500 টাকা পাওয়ার জন্য, সেখানে আমার 3,000 টাকা ওর কাছে রয়ে গেল, তাহলে আমার প্রফিটটা কোথায়? এবার বাবা তো আর কোম্পানিকে বলতে পারবে না তুমি আমাকে 10 টাকা এই 5 টাকা কম দামে বেচো। কোম্পানি যেটা সেলিং প্রাইস সেটা ও তো রাখবেই। মানে প্রবলেমটা হয়ে যাচ্ছে এখন মিডিল ম্যানগুলোতে। এই মিডিল ম্যানগুলো সরে গেলে জিনিসটা আমার কমে যাবে অ্যাকচুয়ালি, যেটা এখন অ্যাকচুয়ালি হচ্ছে। ঠিক আছে, কিন্তু এই অ্যামাজন ফ্লিপকার্টের একটা অন্য একটা গল্প আছে। এদের প্রসেসটা হচ্ছে দেখবি, এদের প্রসেসটা হচ্ছে একটা সময় আসবে যখন না লোকাল দোকানগুলো কমে যাবে। ঠিক আছে, কমে যাবে মানে এগুলো কমে গিয়ে মানে একটা বড় বড় দোকান টাইপের হয়ে যাবে। মানে একটা এখন এখনো সেটা হয়নি, এখনো আস্তে আস্তে আসবে, যখন তুই দেখবি তোর বাড়ির সামনে লোকাল দোকান এরকম কমে গেছে। মানে যেগুলো হয়েছে সবই তোর খাবার দোকান এরকম, মানে খাবারটা জিনিস তুই এখনো লোকে প্রেফার করে গিয়ে কিনে নিয়ে আসবে সেই রেস্টুরেন্টে খাবার দোকানে। ঠিক আছে, এই ম্যাক্সিমাম দোকান আস্তে আস্তে খাবার দোকান, ক্যাফে, রেস্টুরেন্ট, ঠিক আছে, তারপরে ধর এরকম টাইপের হয়ে যাবে। আর হচ্ছে তোর একদম প্রয়োজনীয় জিনিসগুলো লাইক ধর পেন ফেনগুলো থাকবে, বাট যেগুলো তুই কিনছিস মানে ধর কিছু কিছু অ্যাপ্লায়েন্সের জিনিস, কিছু কিছু জিনিস সেগুলো অনলাইনে কিনবে এবার। ঠিক আছে, অনলাইনে কিনবি কেন? কারণ তুই জানিস যে আমি দোকান দামে পাচ্ছি। তখন যখন দোকানগুলো আস্তে আস্তে কমে যাবে না, তখন এরা দামটা বাড়িয়ে দেবে। এটা হচ্ছে ধর জিও যেটা করলো, হয়তো কম দামে ইয়ে করে করে যখন ওই সবচেয়ে দাম বাড়ায় তখন বাকিরা দাম বাড়াতে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে গল্প। এই যে লিড জেনারেশন মানে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তোর ওই মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপে অ্যাড আছে না, ইনস্টাগ্রাম, ঠিক আছে, এগুলোতে অ্যাড দিয়ে হচ্ছে জেনারেশনের মাথাটাই খেয়ে নেওয়া। কিন্তু দেখ তুই অ্যাজ আ বায়ার তখন তুই তোর প্রফিট দেখবি। তুই দেখিস যে আমি বইটা কিনতে পারছি অনলাইনে 200 টাকায়, দোকানদার আমাকে বলছে 400 টাকা, আমি তাহলে এখান থেকে কেন কিনতে যাবো? তাই না? অ্যাজ আ বায়ার তুই তো তোর প্রফিটটা দেখবি। তারপরে হচ্ছে অপারেশনাল, ইমপ্রুভিং অপারেশনালি এক্সেলেন্স।
এটা মানে হচ্ছে তোর ওই পুরো প্রসেসটার মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখা, মানে হচ্ছে এই যে সুন্দর অর্ডার করছি, দেখি দেখিয়ে দিচ্ছে আজ এখানে আছে এখানে আছে, তো টাইম দেখাচ্ছে আজ রাত 8টার সময় পৌঁছে যাবে। মানে এই প্রসেসটা প্রপারলি যদি না দেখা, ধর তুই অর্ডার করেছিস, তুই জানিস না কবে আসবে, জানিস না কোথায় আছে, আদৌ কি আমার অর্ডারটা আজকে আসছে না ক্যান্সেল হয়ে গেছে, কিছু জানিস না, তখন তো প্রবলেম। এটাই বলছে যে ই কমার্সে এটা করে রাখতে হবে। আর এটা হচ্ছে প্রোভাইডিং ট্রান্সপারেন্ট ইনফরমেশন। ট্রান্সপারেন্ট ইনফরমেশন মানে হচ্ছে তুই যে দামে কিনেছিস, তুই বিল দেখছিস সেই দামেই আছে, তোকে যেটা প্রমিস করা হয়েছিল যে আজকে এখন অর্ডার করলে, আজকে তো মঙ্গলবার, বুধবার দিন 8টার সময় চলে আসবে, রাত 8টা চলে এসছে, তার মানে কি ট্রান্সপারেন্সি থাকতে হবে যে তুই যেটা দেখছিস সেটা হচ্ছে। তারপরে বলছে যে ই কমার্সের প্রযুক্তিগত উপাদান সমূহ। ফার্স্ট হচ্ছে একটা ওয়েব ফ্রেমওয়ার্ক লাগবে। ওয়েব ফ্রেমওয়ার্ক মানে ফার্স্ট অফ অল আমার, মানে আমি যখন ই কমার্সে সেল করতে চাইছি, তখন আমার জন্য কি লাগবে, একটা ওয়েবসাইট লাগবে বা অ্যাপ্লিকেশন লাগবে, মানে অ্যাপ লাগবে একটা। এবার ফ্রন্ট এন্ড মানে বোঝা হচ্ছে যেটা তুই দেখতে পাচ্ছিস চোখে, মানে অ্যামাজনের সিরিজটা বলছি, অ্যামাজনের তুই যখন ওয়েবসাইটটা খুলিস, তাহলে তুই দেখতে পাচ্ছিস যে হ্যাঁ এই আজকে এইগুলো সেলে আছে, তুই সার্চ করছিস এই প্রোডাক্টটা চলে আসছে, তুই দাম দেখছিস, এই করছিস, ক্লিক করছিস, ওখানে ক্লিক করলে একটা কার্ট হয়ে যাচ্ছে, বাই না করলে টাকা পেমেন্ট করার অপশন চলে আসছে। তার মানে তুই অনলাইনে তুই এরকম ক্লিক করে করে যা যা করবি বা তুই চোখের সামনে এটা দেখতে পাচ্ছিস, সেটা হচ্ছে ওর ফ্রন্ট এন্ড একটা। ঠিক আছে, আচ্ছা, তো ফ্রন্ট এন্ডটা হচ্ছে আমাকে ভালো বানাতে হবে। সেকেন্ড হচ্ছে ব্যাক এন্ড। ব্যাক এন্ড মানে হচ্ছে ফ্রন্ট এন্ডে তুই একটা কিছু করলে যেটা রিফ্লেক্ট করছে, ফর এক্সাম্পল ধর আজকে আইফোনের সেল আছে, ঠিক আছে, ওরা হয়তো মানে ফেসবুক এই ফ্লিপকার্ট হয়তো বা অ্যামাজন হয়তো এমনভাবে কোড করে রেখেছে যে iPhone 16 ধর ওদের কাছে প্রোডাক্ট আছে মোটামুটি হয়তো 20,000। ওরা ভাবলো যে যেহেতু আমি জাস্ট সেলটা ওপেন করেছি, 20,000-এর মধ্যে 5,000 ইউনিট আমি সেল করব 50,000 দামে। যখনই 5,000 ইউনিট সেল হয়ে যাবে, তারপর থেকে দামটা হয়ে যাবে হচ্ছে 53,000। যখন 10,000 ইউনিট সেল হয়ে যাবে, দাম হয়ে যাবে 54,000। ওদের তো এরকম মনে মনে ভাবনা আছে। তার মানে কি সেলটা যখন লাইভ হয়ে গেল, মানে চালু হয়ে গেল, তখন তুই যে কিনছিস, তখন একটা কাউন্ট হচ্ছে যে একটা সেল হয়েছে, দুটো সেল হয়েছে, তিনটে সেল হয়েছে। দেন সেলের অ্যামাউন্টটা যখন 5,000-কে ক্রস করে যাবে, দেন কি হবে, প্রাইসটা বেড়ে যাবে। তার মানে তোর যে ফ্রন্ট এন্ডে তুই যে কাজগুলো করছিস, তার উপর তো ব্যাক এন্ডে একটা রিফ্লেকশন পড়ছে। তুই ফ্রন্ট এন্ডে ক্লিক ক্লিক করছিস বলে ব্যাক এন্ডে রিফ্লেকশন যাচ্ছে বলেই ওরা অর্ডারটা তোর জন্য পাঠাচ্ছে, তাই তো? আমি কি বলতে চাইছি বুঝতে পারছিস? হ্যাঁ। তো এই পুরোপুরি কাজটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ, এখানে সার্ভার বল, ডেটাবেস ম্যানেজ করা, যে আমি কি করে এটাকে মানে কানেক্ট করে করে করবো, এখান থেকে এটা হলে আমার কাছে, মানে ধর তুই ভাবছিস তুই তো অর্ডার করে ফেলেছিস, এবার আমি ধর এমনটা ভাবলি যে পাবলিকটা হচ্ছে পড়াটাকে হচ্ছে আনাই, ঠিক আছে, আমি যদি তুই যেটা অর্ডার করেছিস সেই ডিটেলস যদি আমার কাছে না আসে, তাহলে আমি আনা বই করে। সেকেন্ড কথা, তুই তো অর্ডার করেছিলি যেটা বললাম, তুই তো একটা বই অর্ডার করেছিস, একটা ফোন অর্ডার করেছিস, ফোনটা হয়তো অ্যাপেলের, বইটা তো অ্যাপেলের হবে না। তার মানে তুই ফোনটা রেসপেক্ট আমাকে, ফোনটা যে কোম্পানিতে অর্ডার করেছিস তার যে সেলার, আমাকে তাকে রিচ করতে হবে। তার মানে কি আমার কাছে ওইটা ট্রান্সপারেন্সি থাকতে হবে যে আমি এটাতে ক্লিক করে এটা পেয়ে যাচ্ছি, ব্যাক এন্ডে বসে এটা ক্লিক করে এটা পেয়ে যাচ্ছি, এটাতে ক্লিক করে এটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, মানে একটা কাস্টমার এসে অর্ডার দিয়েছে, মানে এই স্লিপের মধ্যে এই নাম্বারটা মানে এই সেলারটা, এই নাম্বারটা মানে এই সেলার, তার মানে এই যে ট্রান্সপারেন্সিটা। আর যদি অ্যাপেল আর ধর এটার কি নাম, এই কুমুদ রঞ্জন পালে যদি এখন সেম ইয়ে হয়ে যায়, সেম জিএসটি নাম্বার হয়ে যায় বা সেম লোগো হয়ে যায়, তাহলে হবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো চেক করছে ব্যাকহ্যান্ডে বসে। তারপরে বলছে ই কমার্স প্ল্যাটফর্ম কিছু কিছু আছে, পেমেন্ট গেটওয়ে আছে, এইগুলো হচ্ছে প্রয়োজন, ঠিক আছে। পেমেন্ট গেটওয়ে না হলে তুই পেমেন্ট করতে পারবি না।
তো এই হচ্ছে এখানকার গল্প। হ্যাঁ, এবার ধর আহ, চলে আসে নিরাপত্তা সংক্রান্ত উপাদান, সিকিউরিটি কম্পোনেন্ট। সিকিউরিটি কম্পোনেন্ট মানে হচ্ছে তোর এই এনক্রিপশন, এই সিকিউরিটি প্রোটোকলের জন্য এসএসএল সার্টিফিকেট, এটা এনক্রিপশন ব্যবহার করা হয়। গ্রাহক লগ ইনের এগুলো না প্রোপ্রাইটারি ডিটেলস। হ্যাঁ, 2FA ফ্যাক্টর ইউজ করা হচ্ছে। পেমেন্টের জালিয়াতি প্রতিরোধ করার জন্য এআই টুল, রিস্ক ফ্ল্যাট, সিগনি ফ্লেট এগুলো ইউজ করা হয়। ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য হচ্ছে তোর স্টক আপডেট নোটিফিকেশন করা যায়। লজিস্টিকের জন্য হচ্ছে এই সমস্ত এগুলো রয়েছে, ফিউচার মার্কেটিং টুলটা অ্যাভেলেবল। আমার সাথে তোর হেডিং গুলো মিলছে, দেখি এগো। না, আচ্ছা হ্যাঁ মিলছে। ও ফ্যানটা চালাই, গরম লাগছে ভাই তখন। ই কমার্সে অ্যাপ্লিকেশনের আগে অব্দি একবার রিডিং মোটামুটি এটা চোখ বুলিয়ে বল, কোনো প্রবলেম আছে কিনা।
কমার্সের ইতিহাস কত সালে কি হয়েছে এগুলো লাগবে? র্যাপিড টেস্টিং অ্যান্ড স্ক্যানিং র্যাপিড টেস্টিং মানে হচ্ছে তোর আজকে তুই যেইটুকু বানিয়েছিলি, ধর তুই জানি তোর ওয়েবসাইটে ডেলি হয়তো 10 লাখ জন এসে সার্চ করে। 10 লাখ জন সার্চ করতে গেলে তো 10 লাখ সার্চের মতো ক্যাপাবিলিটি থাকতে হয়েছে, আমাদের ক্র্যাশ করে যাবে। এবার ধর আজকে কালকে 15 আগস্ট, ধর সেল, তুই জানি 15 আগস্টে সেল ফেল বাড়ে। এবার তোকে তো বারবার টেস্ট করে দেখতে হবে যে আজকে যদি 10 লাখের জায়গায় যদি এখন 15 লাখ চলে আসে, তাহলে আমার তো চলছে কিনা ক্র্যাশ করে আছে। তখন ওই টেস্ট করে করে দেখা গেলো 12 লাখে তো আটকে আছে, তখন কি করলো 15 লাখ অব্দি করতে হবে এরকম করে লঞ্চ করে দিল। এর র্যাপিড টেস্টিং করে হচ্ছে আবার বিভিন্ন চেঞ্জেস করে আবার ডেভেলপ করা হচ্ছে। তুই অ্যাজ এ ইউজার বুঝতে পারছিস না, তোর কাছে একই লাগবে।
এবার ই কমার্সের ফাংশন, ঠিক আছে, ফাংশন মানে হচ্ছে এটা হয়ে গেছে। ই কমার্সের সুবিধা করেছিস, সুবিধা, হ্যাঁ, অসুবিধে? হ্যাঁ, করেছিস? অসুবিধা আমি বলিনি, বলবো কি? কোনটা? অসুবিধাটা বলবো। আচ্ছা, ই কমার্সের ফার্স্ট অসুবিধা হচ্ছে তুই কিনছিস বা তুই দেখছিস অনেক সময় হয় না, তুই ধর এরকম একটা ধর দেখেছিস, এই এই যে মানে এটা রয়েছে, গাছটা রয়েছে, হ্যাঁ, ঠিক আছে, তুই ধর দেখছিস যে আমার বাড়িতে দেখেছিলি এরকম একটা হোয়াইট এর মধ্যে এইটা গাছটা রয়েছে, তুই অনলাইনে দেখছিস যে বেশ এরকমই তো লাগছে, অর্ডার করে দিলি, টাকা নিলে হয়তো তোর 500 টাকা, তুই বলছিস ঠিক আছে এইটুকু ঠিক আছে 500 টাকা, তোর বাইরে এখন তখন আর এইটুকু, ঠিক আছে, হয়তো ওটাকে মানে দেখতে এক্সাক্টলি ওটার মতনই, দেখা যাচ্ছে ছোট, তার মানে কি হয়, তুই ধর আশাবাদে বুঝতে পারছিস যে না আমি তো ভেবেছিলাম এইটার প্রোডাক্টটা হয়তো কোয়ালিটিটা ভালো হবে, এটা তো ভালো তো নয়, এটা প্রবলেম, তুই গুণগত মান জানিস না। আজকে এই ফোনটা তুই অনলাইনে কেন দোকান থেকে কেন তোকে একই পাবি, কিন্তু ধর কোনো একটা ব্যাগ কিনছিস, জামা কাপড় কিনছিস, যেখানে তোর ওই প্রোডাক্টটা হাতে ধরে দেখলে ভালো তো বুঝতে পারবি, সেই সময় থেকে ওটা তোর কাজে দেবে না, ঠিক আছে। তার মানে এরকম কোনো ভুল চলে আসলো, তারপর ফেরত দেওয়া হতো তো? মানে যখন আসলো ডেলিভারিটা, তখন দেখলাম যে এটা আলাদা, যেটা অর্ডার করেছিলাম। হ্যাঁ মানে ওটা অসুবিধা না, ধর আজকে তুই এটা অর্ডার করবি, এটা অর্ডার করে হয়তো আজকে আমাকে গিফট করবি, এবার তুই এটা কালকে অর্ডার করেছিস, ভাবে রাত্রে চলে আসবে, আমি তো মঙ্গলবার দিন সকালে করতে হবে দিয়ে দেবো, রাত্রেবেলা এসে সেরকম একটা ছোট একটা তখন যে কি ভাব। আমার সঙ্গে এরকম হয়েছিল একদম ছোটবেলায় 2017-18 আমি নিজে নিজে একবার অর্ডার করেছিলাম, ল্যাপটপ অর্ডার করে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, না মানে এর আগে অর্ডার করেছি, পারতাম তখন। এবার কবে দেখলাম ল্যাপটপ 100 টাকার, 150 টাকার ল্যাপটপ। আমি পরে দেখিনি ওটা, ল্যাপটপের পেছনে যে স্টিকার লাগানো থাকে তো, এবার ওটার ছবি সমেত রয়েছে। আমি ভেবেছি 150 টাকার ল্যাপটপ, এই জন্য অর্ডার করে দিয়েছি। কবে করেছিস? 2017-18 ছোট ছিলিস? অত লেখা টেখা পড়িনি, আমি দেখেছি ল্যাপটপের ছবি দেয় 150 টাকা, অর্ডার করে দিয়েছি। এসে দেখি একটা কাগজের রোলের মধ্যে রয়েছে, তারপর বুঝতে পারিনি, তারপর লেখাটা ভালো করে পড়ে দেখলাম না ওটা পেছনে স্টিকারটা ঢুকে গেছে। তারপর আবার আমার হয়েছিল ছোটবেলায়, তোর এই যে সেল গুলো হয় না, আমি হয়তো সেলের দাম কমে যায়, তখন ছোটবেলায় সেলের দাম কমে যায়, এবার দেখবি কিছু কিছু ভুয়ো ওয়েবসাইট থাকে, ঠিক আছে, আমি হচ্ছে অর্ডার কর, আমি দেখছি যে আইফোন না কিসের একটা, তখন আমি ছোট, ঠিক আছে, তখন আমি তোর কোন ক্লাসে পড়ি মানে মানে 7 এরকম একটা মোমেন্ট, ঠিক আছে, 7 কি 8, তো এবার তখন মানে তুই তোর 7 8-এর সময় যে অ্যাওয়ারনেস তখন আমার সময় তো ছিল না, ঠিক আছে, এবার আমি তো ফোন নিয়ে তো অর্ডার করে দিয়েছি, ঠিক আছে, এবার কি হয়েছে না, অর্ডারটা করতে গেলে হয়নি, আমি সারাগাতে চলে গেছিলাম, ঠিক আছে, যে আমি পেয়ে গেছি মানে তখন, এবার আমার একটা বাজে জিনিস আছে, মানে ছিল এটা আগে, এখন নেই আর, তো একটা কিছু হয়েছে ভুলবার মোমেন্ট, আমি এটা মনে করতাম যে যে আমি হচ্ছে সবচেয়ে মানে প্রিসিয়াস পাবলিকটা, যে খুব লাকি পাবলিক যে এটা পেয়ে গেছি, ঠিক আছে, এটাকে হাতছাড়া করা উচিত না, মানে এবার পরীক্ষার সময় আমার হয়েছে এরকম, ধর আমি ভেবেছি যে এটা কি এরকম হবে না, আমি যে সবচেয়ে সেই মানে সবচেয়ে পাবলিকটা 4 লাখ টাকা হয়, মানে যে হচ্ছে খুব প্রিসিয়াস, ভগবান তো আমাকে ইনসিস্ট করছে যে তুমি চেঞ্জ কর, তাহলে যে নাম্বার না পাবি না, ওটা আমি ভুলবার অ্যান্সার লিখে চলে এসেছি ঠিকঠাক, এটা এরকম হয়েছে, ঠিক আছে, তো তখন আমি বলতে জানি আমি ছাড়বোই না, ওটাই আমি সাহেব হতে চলে গেছি, ঠিক আছে, একটা মামা এসে মামাকে নিয়ে, ওরে গিয়ে সাহেবের লোকটা বলেছে এই তুই কি পাগল, আমি একটা পেয়েছেই বসবোই, পরে আমি এবার যখন ওদের ফ্লিপকার্টে চাচ্ছি তখন তো দেখছি দাম তো অনেক, আমি বলছি দেখো এটা আমি স্ক্রিনশট নিয়েছিলাম আমি, দেখো এটা কিন্তু 199 টাকায় পেয়ে গেছি আমি, ঠিক আছে, বলছে এগুলো ভো, না তুমি জানো না এটা হতেই পারে না ভো, ঠিক আছে, আমি ওটা 10-15 মিনিট ধরে বসে 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 ঘাটলাম, ঘেটে তো দেখলাম যে না হচ্ছে তো না, দাম তো এখানে অনেক দেখাচ্ছে, ঠিক আছে, আমি বললাম ইস, আমি সেই সময়টা মিস করে গেছি,
ঠিক আছে, বাড়িতে এসে আমার ঠিক কি রিগ্রেট, আমি 100 টাকার আইফোনটা কি ওরকম একটা মানে ভালো একটা ফোন, ঠিক আছে, পাইনি বলেছে কি রিগ্রেট আমার দিনভর, ঠিক আছে, আমি এটা মিস করে গেছি। তারপরে আমি ওয়েটটা করতাম যখন দেখাবে, ওরা তার আবার হচ্ছে ভুয়ো এসে চলে আসতো, আবার খুলতাম, দেখবি এরকম হয়, তুই ফেসবুক করিস, ফেসবুকে দেখবি এরকম অ্যাড দেখায়, দেখবি ওই 9 টাকায় হচ্ছে এটা পাওয়া যাচ্ছে, মাঝে মাঝে এটা ভুয়ো দেখায়, ঠিক আছে, ওটাগুলো ফেক হয়, মানে খুললে দেখবি অ্যাকচুয়াল ফ্লিপকার্ট খুলবে না, অন্য একটা ফ্লিপকার্ট খুলছে, ক্যামেরাটা দেখতে পাওয়া যায় না, ওরকম একটা কেস হয়েছিল, মানে এটাকে তোর ফিশিং বলে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আমি তো দেখে তারপরে তো বুঝে গেছি যে fake। আচ্ছা, সেকেন্ড বলছে প্রযুক্তি নির্ভরতা। প্রযুক্তি নির্ভরতা মানে আজ যদি তোর সার্ভার ক্র্যাশ করে যায়, তোর গল্প হয়ে যাবে, কম্পিউটার গল্প হয়ে যাবে, ঠিক আছে। থার্ড হচ্ছে ডেলিভারি সমস্যা, এটা এটা ভুল ভাল জিনিস চলে আসছে, এদিকে এদিকে ফিরে ফিরে যাচ্ছে। রিটার্ন আর রিফান্ড সমস্যা, এটা হয় 7 দিন পর রিফান্ড করবে। সাইবার সিকিউরিটি সমস্যা, ডেটা ফেটা চুরি ফুরি হয়ে যেতে পারে। সামাজিক যোগাযোগের অভাব, তুই যদি সব অনলাইনে কিনে ফেলিস, তো লোকাল দোকানের সাথে তো কোনো কানেকশন দেওয়া না, তুই বলতে পারিস কানেকশন করে আমার লাভটা কি, ঠিক আছে, কিন্তু ধর কোনো সময় অনলাইনে পসিবল না, তখন তো লোকাল লোকটা তোকে দিয়ে যাবে না। প্রযুক্তিগত দক্ষতার অভাব, ঠিক আছে, অনেকে তুই ধর আজকে আমার বাবা যদি মনে করে যে না, আমি অনলাইনে সেল করবো, বা পারবে না, কেন পারবে না, কারণ বাবা ওই জিনিসগুলোতে নিয়ে অ্যাওয়ারই নয়, কি করে করতে হবে না করতে হবে। আমি যে কেউ চাইলে পারবেন তো নয়, যে আগে ফোন ব্যাপারগুলো, প্রসেসিং গুলো, যে তুই ল্যাপটপ নিয়ে বসে বসে সমস্ত কাজগুলো করছিস, তো এই জিনিসটা দক্ষতা রাখতে হবে। তারপরে তো প্রতারণার সমস্যা, যেটা আমার সাথে হয়ে গেছে, ঠিক আছে, ওটাই আসে বলে আমি মিস করে গেছি, ওটা তো প্রতারণা হতে পারে। আচ্ছা, তাহলে উচ্চ প্রতিযোগিতা, মানে ধর আজকে ফ্লিপকার্ট এই দাম দিচ্ছে, অ্যামাজন এই দাম, এই যদি এবার দেখবে জিনিস করে ওরা, অ্যামাজনে যেগুলো কম দামে পাওয়া যায়, ফ্লিপকার্টে এগুলো বেশি দাম, ফ্লিপকার্টে যেগুলো কম দামে পাওয়া যায় অ্যামাজনে বেশি দাম, ঠিক আছে। তো গ্রাহকের আস্থা অর্জনের চ্যালেঞ্জ, এখন যদি অনেক লোক অনলাইনে ব্যবসা করতে পারে না, বাট আস্তে করে, এই হচ্ছে ব্যাপার। তো স্বাস্থ্যসেবা, সামাজিক মাধ্যম, বাণিজ্য, কৃষি, খাদ্য সরবরাহ, এগুলো তো জানিস। আর ই কমার্সের পরিধি বলছে ফার্স্ট বাণিজ্য বিস্তার, ঠিক আছে, সেকেন্ড ডিজিটাল পণ্য ক্রেতা সুবিধা, এগুলো একই জিনিস বারবার রিপিট হয়ে যাবে। এই ই কমার্স অ্যাপ্লিকেশন, ফার্স্ট আছে আর্থিক সেবা, ঠিক আছে, পেমেন্ট পেমেন্ট করার জন্য কি করে অ্যাপ্লিকেশন আছে বল, পেমেন্ট করার জন্য কি কি অ্যাপ ইউজ করিস, গুগল পে, ফোন পে, এগুলো আছে। আচ্ছা, সেকেন্ড আছে ব্যাংকিং পরিষেবার জন্য, ব্যাংকিং ব্যাংকিং সমস্ত অ্যাপস গুলো আছে, জানি। আছে মানে এসবিআই অ্যাপ আছে, ইউকো, তোর অ্যাক্সিস ব্যাংকের, এইচডিএফসি, সব ব্যাংকের একটা করে অ্যাপ আছে, ঠিক আছে। কিছু জিনিস কেনার জন্য কি ইউজ করবি, জিনিস মানে অ্যামাজন, ফ্লিপকার্ট ইউজ করবি। আচ্ছা, মার্কেটিং এর জন্য কি ইউজ করবি, কিছু বিক্রি করার মানে বিক্রি করার জন্য না, মানে মানে তুই সেল করছিস সেটা মার্কেটিংটা করার জন্য, অ্যাড, ইউটিউব অ্যাডস, ফেসবুক অ্যাড। এডুকেশন আর ই লার্নিং এর জন্য কি ইউজ করবি, এডুকেশন, মানে অনলাইনে পড়ার জন্য, তো ইউটিউব বা কোনো অ্যাপ, মানে যে ইউডেমি, কোর্সেরা, ঠিক আছে। তারপরে তোর ওই আর এডুকেশন, তুই যদি আমি যদি এখন ক্লাসে যাই অনলাইন, তখন কি ইউজ করবো, গুগল মিট, জুম। আচ্ছা, হেলথ কেয়ারের জন্য কি ইউজ করবি, ওষুধ কেনার জন্য মনে আলাদা অ্যাপ রয়েছে। প্র্যাক্টো আছে, টাটা মেডিসিন আছে, 1mg আছে। আচ্ছা, ভ্রমণ পর্যটনের জন্য, ওটা কিছু বুক টুক করার জন্য, হ্যাঁ, কোনো টিকিট বা কোনো কিছু যাওয়ার ওটা বুক করার জন্য, মানে কোথাও যাওয়ার হ্যাঁ, জন্য, হ্যাঁ, হ্যাঁ, যে র্যাপিডো, আচ্ছা। আর ইয়ের জন্য তোর
টিকিট বুক করার জন্য বা রুম বুক করার জন্য? ওটাই জানি না। রুম বুক করার জন্য তুই হচ্ছে ওই মেক মাই ট্রিপে গিয়ে বুক করতে পারিস। তারপর হচ্ছে এগোডা আছে, ওয়ো আছে, তারপরে তোর ইয়ে কি বলে গোবিবো আছে। তো তারপর সরকারি সেবা এগুলো নেওয়ার জন্য হেলথকেয়ার। সরকারি সেবা গভর্নমেন্ট অ্যাপটা ভুলে গেছি আমি। আচ্ছা, বিনোদনের জন্য মানে এনজয়মেন্টের জন্য সিনেমা মুভি এগুলোর জন্য ঠিক আছে, ইউটিউব, অ্যামাজন, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ঠিক আছে এগুলো। রিয়েল এস্টেটের জন্য, রিয়েল এস্টেট মানে বাড়ি ঘর কেনা বেচার জন্য 99 একর্স আছে, ম্যাজিক ব্রিক্স আছে, ওএলএক্সেও হয়, ঠিক আছে, হাউজিং.com আছে। এবার জাস্ট বিজনেস গুলো বাকি আছে, বাকি সব শেষ। সব শেষ তো না। আচ্ছা, ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জের টপিকটা যাতে কি বিজনেস গুলো ক্রস করার পর, না বিজনেস গুলো না, দাঁড়া এখন বলছি তোরা। ইন্টারনেট, ইন্ট্রানেট, ওই জায়গাটা যায় মানে যে বিজনেস গুলো আছে B2C B2B এগুলো ক্রস করার পর আছে দেখ। ইন্টারনেট আর এক্সটারনেট। পেয়েছিস কি আছে ফার্স্টে? ইন্টারনেট, ইভলিউশন অফ মিডিয়া। আচ্ছা, তারপরে কি আছে? ইন্টারনেট, তারপরে অ্যাপ্লিকেশন অফ মিডিয়া, তারপরে ইন্টারনেট আর এক্সটারনেট। আচ্ছা আচ্ছা, ইন্টারনেট এগুলো পড়তে মানে পড়ে বোঝা যাবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। ইন্টারনেট মানে ইন্টারনেট মানে হচ্ছে যেখানে সবাই কানেক্টেড, পারিবারিক বাংলা বলতে গেলে।
ইন্টারনেট মানে হচ্ছে আজকে ধর আমি চাইছি এমন একটা নেটওয়ার্ক কমিউনিকেশন তৈরি করতে, যেটা শুধুমাত্র ধর আজকে আমি তুই আরো 10 জন মিলে বিজনেস করছি, এটা আমাদের 10 জনের মানে মধ্যেই থাকবে কানেকশন। মানে আমি একটা কিছু পোস্ট করলে 10 জনই পাবে, বাকি কেউ পাবে না। এটা হচ্ছে ইন্টারনেট, ঠিক আছে? মানে আমাদের 10 জনের মধ্যে একটা নেটওয়ার্কিং সিস্টেম, বুঝতে পেরেছিস? এক্সট্রানেট মানে হচ্ছে ধর আজকে 10 জনে মিলে আমি একটা সেল করছি, সেল করি কাকে? করি হচ্ছে এই বিল্ডিং এর লোকজনকে। তাহলে আমি আমার কানেকশনটাকে আরেকটু এক্সটেন্ড করে এদেরকেও নিলাম একটা ফাদার পার্ট হিসাবে, যাতে আমি কোনো প্রোডাক্ট লঞ্চ করলে ওরা জানতে পারে। এটা হচ্ছে এক্সট্রানেট। কিন্তু এখানে কিন্তু পাশে মানে ওই বাড়ির লোকটা জয়েন করতে পারবে না। কেন পারবে না? কারণ এটা ইন্টারনেট নয় যে সবার জন্য অ্যাভেলেবল, বুঝতে পেরেছিস? বলতে চাইছি। তো তারপর হচ্ছে ওয়েব প্রমোশন আছে। এটা আলাদা পার্ট দেখে একবার তো। ওয়েব প্রমোশন মানে হ্যাঁ মানে আলাদা একটা হেডিং। ওয়েব প্রমোশন, ব্যানার, তারপরে আছে ব্যানার, ই কমার্স ব্যানার আছে, ওই তো একই ব্যাপার ওয়েব প্রমোশন। আছে তো। হ্যাঁ, আচ্ছা ওয়েব প্রমোশন মানে বেসিক্যালি ওয়েব প্রমোশন মানে কি বলতো? অনলাইন অ্যাড যেটা, ঠিক আছে? তুই হচ্ছে ওয়েবসাইটে প্রমোশন। প্রমোশন করছিস, ওটাই হচ্ছে অনলাইন প্রমোশন, ঠিক আছে? তো কারণ কি আলটিমেটলি তোর ওই বিক্রি বানানো, গ্রাহক সেল সেল বানানো, গ্রাহককে মানে আকর্ষিত করা। তারপরে ধর তোর প্রোডাক্টটা যে এক্সিস্ট করে ওটাকে বোঝানো, যে দেখো আমার মানে তুমি এটা চাইছো, আমার ফ্লিপকার্টে এই প্রোডাক্টটা আছে, কেন কিনে নাও। আচ্ছা, ওয়েব প্রমোশনের প্রধান কৌশল হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওটা কি করে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানেটা কি? তুই যেগুলো সার্চ করছিস আজকে ইউটিউবে গিয়ে যে ধর তুই সার্চ করছিস ধর iPhone 16 বা Samsung S25, তারপর তুই সার্চ করলি ধর, যদি এখন হয় এটা আমি দেখেছি, সেটা ধর তুই তুই আজকে গিয়ে সার্চ করলি হয় তোর বাইক, ফেভারিট বাইক কি? বাইকের নামটা হচ্ছে শপিং গাড়ি চক আছে, গাড়ি আরে আরে বলছি কিনবি এরকম বল, কিনবি এরকম একটা বল কিছু। তো আর ওরকম আর কোনো নাম নেই, যে রোলস রয়েস এইসব বা পোর্শে, ফারারি। পোর্সে ফারারি। ধর তুই আজকে আচ্ছা তুই আর ফোন নাম্বারটা ফোন কিনতে পারি আর ফোন নাম্বার এখন তুই আইফোন সার্চ করলি, দেখবি আইফোন সার্চ করলে কি হবে, আইফোনের তো দেখাবেই, অ্যাজ ওয়েল তোকে আইফোনের কভারও দেখবি চলে আসে, আইফোনের চার্জারও চলে আসে। তার মানে কি হচ্ছে, তুই বেসিক্যালি যেগুলো চাইছিস তার তো আসছেই, ওর রিলেটেড প্রোডাক্টগুলো চলে আসছে। তুই এখন আইফোন সার্চ করছিস, আইফোন আসছে। আমি তো সার্চ করছি ল্যাপটপ আসছে হয়তো, কিন্তু আমার তোর কাছে নিশ্চয়ই কি বলে মেয়েদের স্যালাড আসবে না, আমার কাছে নিশ্চয়ই তোর ব্যাগ আসবে না। কেন আসবে না? কারণ আমি যেগুলো ধরনের সার্চ করছি সেই রিলেটেড জিনিস আসবে, ঠিক আছে? আমি ধর বাইক সার্চ করেছিলাম বলে আমার হচ্ছে বাইকের হেলমেট, তারপরে এই গিয়ার ওই হ্যান্ড ত্যান সবগুলো ধর আসছে ধর কি আমি যেগুলো সার্চ করছি সেই রেসপটা আমার এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে যেমন ইউটিউবে কোনো একটা কিছু সার্চ করলে খুললে হ্যাঁ ফার্স্ট হ্যাঁ, তার মানে তুই যারা সার্চ করিস সেই হিসেবে দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? কারণ তুই যদি এখন প্রতিবার ইউটিউবটা খুলে দেখিস, যে তুই ধর দেখিস, তুই ধর তুই তো নিশ্চয়ই মেকআপ ভিডিও দেখবি না, তুই ধর ইয়ে দেখিস না, সে তুই ধর বাংলা ফানি ভিডিও দেখিস না, তুই ইউটিউব খুলতে পারছিস এইগুলো আসতে ভালো লাগে খুলতে ইউটিউবটা। তোকে যদি আমি সেইগুলোই দেখাই যেগুলো তোর নিজের ভালো লাগে, তাহলেই তো তুই বেশিক্ষণ আমার ওয়েবসাইটে থাকবি না। তুই আমার ওয়েবসাইটে বেশিক্ষণ আছিস মানে তোকে আমি বেশি অ্যাড দেখাতে পারবো, বেশি অ্যাড দেখাতে পারছি মানে আমার বেশি টাকা ইনকাম, বুঝতে পারবো, ঠিক আছে? তো
সার্চ ইঞ্জিন অটোমেশন আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আছে, ইমেল দেখি মেসেজ করবে, সেল আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে পিপিসি বিজ্ঞাপন, পেপার পার ক্লিক, ঠিক আছে। পেপার প্লেট ক্লিক মানে হচ্ছে আজকে দেখি অনেক সময় তুই কতগুলো ক্লিক করবি সেটিস টাকা পাবে, ঠিক আছে। এই যে এটা এটা হচ্ছে ব্যয়বহুল, লেখা আছে না ওটা, এটা এটা ব্যয়বহুল। তারপরে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং মানে দেখি অনেক সময় হয়, ধর আমি আজ পড়াচ্ছি সে, ঠিক আছে, আমি ওকে বললাম যে পড়িয়ে পড়িয়ে বললাম যে আমার ল্যাপটপটা হচ্ছে এইটা কোম্পানির, এই ফিচার তোরা তাহলে কিনতে পারিস। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। মানে ধর আজকে আমি পড়াচ্ছি, ধর আমি বললাম যে এই বইটা এটা কিনতে পারিস, তুই বললি কোথায় কিনবো, আমি বললাম এই জিনিস থেকে। তার মানে কি ও কিন্তু ডিরেক্ট মার্কেটিং করলো না, ঠিক আছে। ও কি করলো, ও মার্কেটিংটা করলো কিন্তু কার শুধু হলো, আমার শুধু হলো। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। দেখবি হয় বিভিন্ন ব্লগাররা বা যারা ব্লগ করে তখন দেখবি তাদের ওই ইনস্ট্রুমেন্ট গুলো, ফোনটা কি কোম্পানির, স্ট্যান্ডটা, ক্যামেরাটা, সব দেখবি এরকম লিঙ্ক দিয়ে দেয় ওয়েবসাইটে, যেখানে তুমি স্পন্সর করে দেয়, ঠিক আছে। স্পন্সর করা মানে কিন্তু ওরা ভিডিওতে বলে না কিন্তু, কেন দেখবি ওদের ডেসক্রিপশন লিঙ্ক থাকে, ওদের ভিডিওতে এটা বলে দেবে যে আমি যেগুলো ইউজ করেছি লিঙ্ক দেওয়া তোমার তারা কিন্তু বলে, মানে ওটা ডিরেক্ট মার্কেটিং নয় অ্যাকচুয়ালি, ওটা অ্যাফিলিয়েট মার্কেটিং, মানে ওটা থ্রুতে হচ্ছে। মানে বিভিন্ন সেলিব্রিটিরা জানে যে যারা মার্কেটিং যারা করে তাদের এমন টাকা দেয় যে সেই সব জিনিসগুলো করার জন্য, বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, যারা তাদের ফলো করে তারা দেখে যে ওরাও করছে। হ্যাঁ আমার করতে হবে, রাইট, এটা অ্যাফিলিয়েট মার্কেটিং। এই জন্য দেখবি যারা হচ্ছে খুব বড় লোক হয় না, হ্যাঁ, মানে যারা অ্যাকচুয়ালি বড় লোক, মানে বড় লোক মানে হচ্ছে তোদের মানে বিভিন্ন কোম্পানির সব মালিক ফালিক, হ্যাঁ, তারা দেখবি কোনো ব্র্যান্ডে জামা পড়ে না, না, মানে পড়লেও ব্র্যান্ডের ওই এটা তুলে নেয়। হ্যাঁ, কেন? কারণ ওরা একটা কিছু পড়ছে মানে ওটা মার্কেটিং হয়ে যাবে, ওটা সে চায় না। এই হচ্ছে গল্প। এই জন্য যারা এই যে বিভিন্ন খেলাধুলায় যারা জার্সি ওদের প্রচুর স্পন্সর করে। দেখো তো তখন থাকি, আমি বলছি ধর যারা হচ্ছে তোর বিজনেসম্যান বড় বড়, হ্যাঁ, দেখবি যারা হয়তো তোর গ্রে কালারের শার্ট পরে আছে হ্যাঁ, বা হোয়াইট কালারই পরছে ভালো, normal যে কোনো একটা পুরো, হ্যাঁ মানে ওই দিকে তুই কালার দেখতে পাবি বা ইয়ে দেখতে পাবি, কিন্তু ওই যে ওটা কোনো কোম্পানি তুই বুঝতে পারবি না, হ্যাঁ, কারণ ওরা ওটা সই করবে না। কারণ ও যদি আজকে দেখিয়ে দেবে জুতোটা পরে আছে ধর অ্যাডিডাসের জুতো, অ্যাডিডাসের সেল বেড়ে যাবে, এটা ব্যাপার। তো তখন দেখাবি না কি পরে আছে। তো এইগুলো তারপরে ধর ওই ই কমার্স কুপন আছে, ই কুপনটা ইউজ করলে ডিসকাউন্ট। দেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এটা হচ্ছে ধর আমাদের ইনস্টাগ্রামে হয়, ঠিক আছে। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি হচ্ছে, বেশি অঙ্ক গ্রাহকের কাছে পৌঁছানো যাচ্ছে। এখানে বাকি বারটা পর, হ্যালো, হ্যাঁ বাড়িতে মা ওই ঘরে আছে, পড়াচ্ছে আমি। দাঁড়া। এক্ষুনি বলবো, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলবো, ওকে। তুমি ভালো আছো তুমি তাই? আচ্ছা, এরপরে আসে হচ্ছে এগুলো হয়ে গেল। দেন ওয়েব প্রমোশনের সুবিধে, কি সুবিধে, বিশ্ব আবার সুবিধা, এতবার সুবিধা জানা আছে একই বাবা বলেছে এখানে, হ্যাঁ। ব্যানার মানে বুঝিস তো, ব্যানার মানে বুঝিস তো? যেগুলো আমি যখন পোস্ট করি যেগুলো আলটিমেটলি ব্যানার, এগুলো ঠিক আছে, যে তুই জানতে পারছিস। আচ্ছা তাহলে করে নিস ভালো করে, ঠিক আছে। কোনো প্রবলেম থাকলে নেক্সট দিন বলবি। এখানে শুধু